আপনাদের সময় কেমন কাটছে এই ন্যাশনাল ব্যাংকে? কেন্দ্রীয় ব্যাংকের চোখের উপর দিয়া গত 10 বছরে এই ব্যাংকটাতে অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে। আপনারা কি স্ট্র্যাটেজিতে আগাচ্ছেন যেটা ব্যাংকটাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে? অন্য ব্যাংক থেকে ন্যাশনাল ব্যাংকের যে ব্যবস্থাপনা স্ট্রাকচার যদি আমি ধরি, এটা সবচেয়ে খারাপ। এখন আমরা ম্যানেজমেন্ট রিস্ট্রাকচারিং করতেছি। ব্যাংক ঠিক করতে হলে আমাদের এখন আমানতকারীর আস্থাটা আমাদের লাগবে। আমানতকারীর আস্থা একভাবেই আসে, আপনি টাকা দিবেন, যখন চাইবেন টাকা ফেরত পাইবেন। একজন ডিপোজিটরের জন্য আপনি কি মেসেজ দিবেন যে কেন, কোন আশায় সে এখানে টাকাটা রাখবে? ন্যাশনাল ব্যাংকের অ্যাসেট বেসড অন্য অনেক ব্যাংক থেকে অনেক ভালো। অনেক লোককে ছাঁটাই করতে হবে এই ব্যাংক থেকে, কারণ এখানে ওভার এমপ্লয়েরা করে। বন্ড ছেড়ে আপনারা টাকা তুলবেন কিনা? আমাদের অলরেডি 500 কোটি টাকার একটি বন্ড একটা বন্ড অ্যাপ্রুভ করা আছে। আমি মনে করি আগামী 6 মাসের ভিতরে ব্যাংকের অবস্থা ভালো হবে। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমরা আজকে কথা বলবো ন্যাশনাল ব্যাংক নিয়ে। কেন ন্যাশনাল ব্যাংক নিয়ে কথা বলতে চাই সেটার জন্য একটি ব্যাকগ্রাউন্ড দেই। ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের ফার্স্ট জেনারেশনের একটি ব্যাংক এবং এই ব্যাংকটি সারা দেশের মানুষ এই ব্যাংকটি নাম জানে এবং এই ব্যাংক থেকে বাংলাদেশের অনেক ব্যাংকার তৈরি হয়েছে। বাংলাদেশের যেই ব্যাংকাররা আজকে ব্যাংকিং সেক্টরকে লিড দিচ্ছেন তাদের অনেকেরই শুরু হয়েছে এই ন্যাশনাল ব্যাংক থেকে এবং এই ন্যাশনাল ব্যাংকের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস আছে যে মানুষের একসময় যারা ব্যাংকিংয়ে ক্যারিয়ার করতে চান তাদের স্বপ্ন ছিল ন্যাশনাল ব্যাংকে চাকরি করা। তো সেই ব্যাংকটি আজকে খুবই নাজেহাল অবস্থায় আছে। তার কারণ আমরা সবাই জানি, কারণ গত 1 দশকেরও বেশি সময় ধরে এই ব্যাংকটি একটি ফ্যামিলির কাছে নিয়ন্ত্রিত হচ্ছিল, আপনার শিকদার গ্রুপ ফ্যামিলির কাছে, এবং সেখানে এই ব্যাংকটিকে যেভাবে অ্যাবিউজ করা হয়েছে পাবলিক মানি, সেটার কারণে আজকে ব্যাংকটা যে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। অনেক ডিপোজিটরদের কাছ থেকে আমরা প্রশ্ন পাই তাদের টাকা কেন ফেরত পাচ্ছে না। এই ব্যাংকটির যে ক্যাপিটাল শর্টফল, হিউজ ডিফল্ট লোন। তো এরপর আমরা দেখতে পাই 5ই আগস্টের পর, সরকার পরিবর্তনের পর এই ব্যাংকটির বোর্ড ভেঙে দেওয়া হয় এবং নতুন করে দায়িত্ব নেন এই ব্যাংকটির যে দায়িত্ব দেওয়া হয়। আমরা আজকে এই ব্যাংকটির সেই চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো যার নাম আব্দুল আউয়াল মিন্টু, যাকে আপনারা সবাই চিনেন, যিনি এই ব্যাংকটিরও একজন স্পন্সর ডিরেক্টর এবং যিনি একজন বিখ্যাত ব্যবসায়ী এবং একই সাথে রাজনীতিবিদ। তো আমরা তার কাছ থেকে জানবো যে আসলে এই ব্যাংকটিকে তারা কিভাবে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন, কতটুকু সম্ভাবনা আছে, যেহেতু একটি অনেক পুরনো ব্যাংক এবং ব্যাংকটির অনেক সম্ভাবনার দিক আছে, মানুষের অনেক আস্থার জায়গা ছিল এই ব্যাংকটি এক সময়। তো কিভাবে, কি স্ট্র্যাটেজিতে এই ব্যাংকটিকে এখন নতুন করে সাজানো হচ্ছে সেটি আজকে আমরা জানবো। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা প্রথমেই জানতে চাই, আপনি তো প্রায় 8 মাস হয়ে গেল এই ব্যাংকটি বোর্ডে চেঞ্জ এসেছে, কেমন চলছে, আপনাদের সময় কেমন কাটছে এই ন্যাশনাল ব্যাংকে? ম্যানেজমেন্ট বলেন বা ব্যাংকের যে একটা চলতি হিসাব বা ক্যাশ ফ্লো যদি আমরা বলি, যে পর্যায়ে একটা ব্যাংকে থাকা উচিত সেটা তো এখনো এই ব্যাংকের হয় নাই। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ আপনি একটু বললেন, 1983 সন থেকে এটা বাংলাদেশে প্রথম বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি খাতের প্রথম বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক। এটা প্রথম আমরা আমাদের যে ব্রাঞ্চ ওপেনিং করতে, সেটা 1983 সনের 23 মার্চ। সেখান থেকে এটা আরম্ভ। আমি ওই 83 সাল থেকেই 2006 পর্যন্ত আমি এই ব্যাংকের ডাইরেক্টর ছিলাম, ইতিমধ্যে চেয়ারম্যানও ছিলাম। যখন আমি ওখান থেকে চলে আসি, সেটা বাংলাদেশের অনিবার্যভাবেই বেসরকারি খাতের সব ব্যাংকের ভিতরে ভালো ব্যাংক ছিল এবং বড় ব্যাংক ছিল। এখন ব্যাংকের অবস্থা তো আপনাকে বললাম যে যে পর্যায়ে আমরা চাচ্ছি তার সে পর্যায়ে তো নাই। তো অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটা আমি বলবো সেটা হলো, একটা ব্যাংক এটা তো পাবলিক ইনস্টিটিউশন। ব্যাংকে আমরা কত টাকা দেই
ইকুইটি আপনারা দেন 500 কোটি টাকা, যদিও এই ব্যাংকটি শুরু হয়েছে আরো কম 200 কোটি টাকা সামথিং। না না, এই ব্যাংক শুরু হয়েছে মাত্র 3 কোটি টাকা দিয়ে। ও আচ্ছা, হ্যাঁ। সেটা 1983 সনে আমাদের কথা ছিল 3 কোটি টাকা তৎক্ষণাৎ আমাদের দেওয়া আর 1 কোটি টাকা পরে দেওয়া। এখন 200 300 400 আপনার শুনতে, এখন রিভাইজ করে করে বাড়ানো হয়েছে। সেই জায়গা থেকে এই ব্যাংকটা সবচেয়ে বড় ব্যাংক হিসাবে আমি যখন ছিল তখন আমি চলে আসছি। পরবর্তীকালে এই ব্যাংকটা একবারেই একটা পরিবারের হাতে চলে যায়। এই যেই আমি নাম বলবো না, কিন্তু ওই পরিবারের প্রধান কিন্তু আমাদের সময় ডাইরেক্টর, উনিও কিন্তু স্পন্সর ডাইরেক্টর ছিলেন, কিন্তু আমাদের সময় উনি কোনোদিন কিছু করতে পারেন নাই। বিকজ আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে, আইনের ভিত্তিতে ব্যাংকটা পরিচালনা করছি। চেক এন্ড ব্যালেন্স ছিল যে বোর্ডে। এই পরিবারের হাতে ব্যাংকটা যাওয়ার পরে অন্যান্য ব্যাংকও কিছু কিছু অনিয়ম বা অনেক অনিয়ম হয়েছে, কিন্তু এখানকার অনিয়ম যদি আমি বলি সেটা হবে খুব আন্ডার স্টেটমেন্ট, অনেক ছোট বলা হবে। এখানে একদম খাড়া চুরি করা হয়েছে বিভিন্নভাবে। যেমন একটা উদাহরণ দিই, এই মোড়ে গেলেই সোনারগাঁও আপনার দেখবেন যে 2টা বড় বড় বিল্ডিং 12 তলা, এটা এখনো গ্লাস লাগানো হয়নি। এই দুটো সার্ভেয়ার সার্টিফাই করছে যে এখানে ম্যাক্সিমাম খরচ হচ্ছে 180 থেকে 182 কোটি টাকা, কিন্তু ন্যাশনাল ব্যাংক পেমেন্ট করছে বিভিন্ন কন্ট্রাক্টরদের 580 কোটি টাকার মতো। তো এগুলো তো চুরি, এগুলো কিন্তু অনিয়ম না। তো এরকম আমি আপনাকে আরো বহু উদাহরণ দিতে পারি। এই অনেকটা যোগ সাজসে কিছু কিছু লোকের সাথে যোগ সাজস করে তাদের নতুন অ্যাকাউন্ট খুলে লোন অ্যাপ্রুভ করে ওই টাকাগুলো অন্যের হাতে চলে গেছে। মানে আপনার কোনো না কোনো ভাবে কেন্দ্রীয় ব্যাংকের একদম উচ্চপদস্থ অফিসার কিন্তু এই ব্যাংকের বোর্ডে সবসময় ছিল। অতএব যদি আপনাকে পুরোপুরি এখন বোর্ডের দোষ দেওয়া হয়, পরিবারের দোষ দেওয়া হয়, সেটা একটা জিনিস ঠিকই আছে। আমি বলছি না যে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা এখানে কোনো সুযোগ সুবিধা বা অনিয়ম করছে, সেটা বলতেছি না, কিন্তু ওনাদেরকে তো এই বোর্ডে দেওয়া হয়েছিল টু লুক আফটার, যাতে করে কোনো অনিয়ম না হয়। সেখানে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আপনি যদি বলেন একদম খুব খারাপভাবেই নিজেদেরকে মানে ফেইলিউর বলেন বা আপনার অবশ্যই ফেইলিউর, তারা স্টপ করতে পারেনি বা করে নাই, চেষ্টাও করে নাই আমার মনে হয়। কারণ ওনাদের চোখের সামনেই এই ব্যাংকটা এই অনিয়ম হয়েছে এবং ব্যাংকটা এই পর্যায়ে আসছে। আপনারা কি স্ট্র্যাটেজিতে আগাচ্ছেন যেটা ব্যাংকটাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে? বাংলাদেশে যখন আপনি বিভিন্ন ব্যাংক ডাইরেক্টরদের সাথে কথা বলবেন, ওনারা কিন্তু কৌতুক নিয়ে হোক, কৌতূহলের সাথে হোক, অথবা নিজেরা দাবি করে আমি একটা ব্যাংকের মালিক। ব্যাংকের মালিক তো ব্যাংকের ডাইরেক্টররা না, ব্যাংকের আসল মালিক ব্যাংকের আমানতকারীরা। এক্স্যাক্টলি। সেখানে একটা মানে একটা নাম্বার দিয়ে বলি যে যেই ব্যাংকটি 3 কোটি টাকা দিয়ে তার যাত্রা শুরু করেছে, সেই ব্যাংকের ডিপোজিট ছিল 40,000 কোটি টাকার উপরে। তো সেখান থেকে বোঝা যায় যে আসলে এই ব্যাংকের মালিক কারা। 100 বছর 52,000 কোটি। এক্স্যাক্টলি। এখন এটা কমে এটা 40,000 কাছাকাছি আসছে। তো ব্যাংকের আসল মালিক হলো আমানতকারী। 2 নম্বর মালিক হলো যারা ব্যাংক থেকে টাকা ধার নেয়, ব্যাংকের সাথে ব্যবসা বাণিজ্য করে। একবারে যদি আপনি জোর করে ধরেন তাহলে ব্যাংকের কিছু মালিকানা বলেন ইকুইটি মানে হোল্ডার বলতে পারেন, সেটা হলো যারা ব্যাংকের শেয়ার কিনে তারা, সেই শেয়ার হোল্ডারও তো কম। যারা স্পন্সর শেয়ার হোল্ডার ছিল আজকে তো তারা নাই ধরতে গেলে। আমরা 3 জন 4 জন ছাড়া আর কাউকে পাবেন না, সবাই হয় মারা গেছেন, শেয়ার বিক্রি করে দিচ্ছেন। কিন্তু আমি, আমাদের একজন আছে সুমন সাহেব, আমাদের মহাজন সাহেব, আমরা 3-4 জন আছি এখনো মানে বেঁচে আছি আর কি। তো এখন আমার কথা হলো যে এখন আমাদের, আপনি যেটা বললেন যে ব্যাংক এখন কিভাবে ভালো হবে, দুইটাই রাস্তা এখন আমাদের, 3টা বলতে পারেন। আরেকটা কথা আমি বলি না ন্যাশনাল ব্যাংকের জন্য পদ্ধতি, সেটা হলো অন্য ব্যাংক থেকে ন্যাশনাল ব্যাংকের যে ব্যবস্থাপনার স্ট্রাকচার যদি আমি ধরি, এটা সবচেয়ে খারাপ ছিল, এখনো তাই। এখন আমরা যখন সেপ্টেম্বরে যখন আমাদেরকে যখন ডাইরেক্টর করা হলো কেন্দ্রীয় ব্যাংক থেকে, তখন আমাদের সামনে 2টো রাস্তা ছিল। একটা ছিল আমরা ম্যানেজমেন্ট স্ট্রাকচারে আমরা হাত না দিয়ে, যেমন আমরা 4টা খুঁটি বাজেন বাঙ্গা,
এখন এই খুঁটিগুলা কি আপনি আরো ভেঙে ফেলবেন নাকি এটাকে রিপেয়ার করবেন? তো আমরা বললাম যে ঠিক আছে, এটাকে রিপেয়ার করে আমরা ডিসেম্বর পর্যন্ত আমরা দেখি যে অবস্থা ভালো করা যায় কিনা। কিন্তু দেখা গেলো যে এটা তো ভালো করাই যায় নাই, আর একটু খারাপ হয়েছে মনে করেন। ম্যানেজমেন্ট স্ট্রাকচার তো যা ছিল তার থেকে অনেক খারাপ। হঠাৎ করে আমাদের এমডি রিজাইন করে গেল, এটা আমার জানা নাই কেন উনি রিজাইন করছে, কারণ আমাদের বোর্ডের সাথে বা কারোর সাথে ওনার কোনো বিরোধ বা কিছু হয়েছে এরকম কিছু আমার জানা নেই। হয়তো বা আমার ধারণা যে উনি বুঝছে যে উনি এই ব্যাংক ঠিক করতে পারবে না, ওনার যে কোয়ালিটি, ওনার যে ক্যাপাবিলিটি, ওনার যে এবিলিটি, ওইটা দিয়ে এই ব্যাংককে ঠিক করা যাবে না। দ্যাট মে বি ওয়ান রিজন যে উনি তড়িগড়ি করে ডিসেম্বরের প্রথম থেকে রিজাইন করলো। তারপর পরেই আরেকটা ডিএমডি রিজাইন করলো। এখন ব্যাংকের স্ট্রাকচারই তো নষ্ট করে দিল উনি আরো। এখন আমরা ম্যানেজমেন্ট রিস্ট্রাকচারিং করতেছি। এই মুহূর্তে যদি আপনি বলেন একটা হিউজ ম্যানেজমেন্ট রিস্ট্রাকচারিং আমরা হাত দিয়েছি। প্রথমে আমাদের যে আগে এমডি কারেন্ট চার্জে ছিল, উনি কথাবার্তা বলে উনি রিজাইন করছে। আমারও মনে হয় উনিও বুঝছে যে ভাই এই ব্যাংক ঠিক করতে হইলে আরো মানে আরো স্কিল লাগবে। এটা শুধু ব্যাংকিং স্কিল না, আপনি যদি অল ব্যাংকিং রুলস রেগুলেশন সবকিছু যদি আপনি অ্যাপ্লাই করতে যান, তাহলে আপনার যে 60% যে আপনার এখন এনপিএল বা নন পারফর্মিং লোন, সেটা তো আদায় করতে পারবেন না চাইলে। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, অনেকগুলা কোম্পানি আছে তাদের আর্থিক অবস্থা খারাপ। তো আপনি বললেও তো ওরা টাকা নিয়ে আসবে না আপনার কাছে, তাদের কাছে টাকা নাই হয়তো। তো এটা গভর্নর সাহেব বুঝছে অনেকদিন পরে। প্রথম উনি বুঝতে চান নাই, পরে উনি বললো যে ভাই ঠিক আছে, যাদের বিগ প্রবলেম আছে তাদেরকে তো আপনি একটা মই দিবেন নিচে নামার জন্য, যাতে করে ওরা ওদের ফ্যাক্টরিটা ঠিকমতো চালু রাখতে পারে। সো স্যার, আপনি ম্যানেজমেন্ট ক্রাইসিস বললেন, যেটি রিস্ট্রাকচার করতে চান। ব্যাংক ঠিক করতে হলে আমাদের এখন আমানতকারীর আস্থাটা আমাদের লাগবে। আমানতকারীর আস্থা একভাবেই আসে, আপনি টাকা দিবেন, যখন চাইবেন টাকা ফেরত পাইবেন। সেটা যদি আপনার না করতে পারেন, যেটা একটু আগে আপনাকে ক্যাশ ফ্লোর কথা আমি বললাম, তাহলে আমানতকারীর আস্থা তো আসবেন। এখন এটা যদি করতে হয়, তাহলে একমাত্র উপায় হলো আমাদের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, আমি মানি। আমি মনে করি আরও একটু করতে হবে, কারণ এই জন্য এখন তো ম্যানেজমেন্ট বলেন, বোর্ড বলেন, কেউ তো টাকার অপচয় করতেছে না, অ্যাবিউজও করতেছে না। তাহলে এই টাকাটা কিন্তু আমানতকারীরাই পাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বারবার বলতেছে কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে না। তো তাহলে তো কোনো অসুবিধা নাই, ওনারা যদি আরও কিছু সাহায্য করে। এখানে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য সহযোগিতা ছাড়া কোনোভাবেই কোনো ব্যাংক যদি এই ধরনের ক্যাশ ফ্লো সিচুয়েশনে পড়ে, খারাপ পজিশনে পড়ে, কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য সহযোগিতা ছাড়া কোনোদিন কোনো ব্যাংক ঠিক হয় নাই। সেজন্য আমি মনে করি যে এখন যে অবস্থাতে আছে, আমানতকারী আস্থা অর্জন আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটা করতে হলে আমাদেরও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য লাগবে, আর আমরাও রিকভারি করে আমাদের ক্যাশ ফ্লোটাকে ভালো করার চেষ্টা করতে হবে। ম্যানেজমেন্ট স্ট্রং করে তারাও যেন আমাদের ক্লায়েন্টদের সাথে নিত্য নিয়ত আলাপ আলোচনার মাধ্যমে ব্যাংকের আবার ডিপোজিট বাড়ানোর চেষ্টা করে। এই তিনটা একত্র করলে, আমি আবারও আপনাকে বলতেছি, এখানে প্রধান সাহায্য আসতে হবে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অপর নাম ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। কেন্দ্রীয় ব্যাংকের চোখের উপর দিয়া গত 10 বছরে এই ব্যাংকটাতে অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে। অতএব এখন কেন্দ্রীয় ব্যাংক যদি বলে, কারোর দোষ দিয়ে তো লাভ নাই, কেন্দ্রীয় ব্যাংকের লোকও ছিল ওই বোর্ডে। সেজন্য আমি মনে করি এটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংকের কর্তব্য জনগণের প্রতি, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির খাতিরে, অর্থনৈতিক পুনরুদ্ধারের খাতিরে এটা কেন্দ্রীয় ব্যাংকের প্রধানতম দায়িত্ব। লিকুইডিটি সাপোর্টটাকে কন্টিনিউ। 2 নাম্বার দায়িত্ব হলো আমাদের ম্যানেজমেন্টের। বোর্ড সহায়তা করবে, ম্যানেজমেন্ট যেন নিত্য নিয়ত আমাদের যে ক্লায়েন্ট আছে ওদের সাথে আলাপ আলোচনা করে ওদের ট্রাস্টটা ফেরত আনা, যাতে করে তারা এই ব্যাংকে আবার ডিপোজিট রাখতে কোনো রকমের কোনো বা আমানত রাখতে কোনো বিরূপ মনোভাব পোষণ না করে। এখন ওরা কি করতেছে, ধরেন ন্যাশনাল ব্যাংক থেকে টাকাটা উঠে এলো, নিয়ে আবার আরেকটা ব্যাংকে দিচ্ছে। এবং আপনি এটা ব্যাংকের ডিপোজিট গ্রোথ দেখলে আপনি বুঝতে পারবেন যে কিছু কিছু ব্যাংক অনেক আমানত পাচ্ছে, আবার কিছু কিছু ব্যাংকে আমানত চলে যাচ্ছে।
তো এটা যদি করে, এটা এই রিকোয়েস্টটা থাকবে আমার যারা আমানত থাকে তাদের প্রতি, যে ভাই সরকার বারবার বলতেছে, কেন্দ্রীয় ব্যাংক বারবার বলছে কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে না। সেখানে চিন্তা না করে যদি আপনারা এক ব্যাংক থেকে সব টাকা উঠান, তো তাহলে কিন্তু অন্য আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমরা আমাদের পার্ট করতেছি। আমানতকারী ভাই বোনদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, ওনারা যেন ব্যাংক টাকা উঠাইতে পারবো কিনা, টাকা যদি সব উঠাইতে থাকে, কোনো ব্যাংকই দুনিয়াতে সার্ভাইভ করবে না। স্যার, আপনি ম্যানেজমেন্টের যে ক্রাইসিসের কথা বললেন এবং রিস্ট্রাকচারে যাচ্ছেন, এটার কি কোনো ডিটেল প্ল্যান আছে যে আপনি এত ব্যাংকার নেবেন বা সার্কুলার দিবেন, এই লেভেলে সার্কুলার দিবেন? আপনি একটা বলছেন যে এমডি ডিএমডি টপ লেভেলেও আপনাদের ক্রাইসিস আছে, আবার আপনার ফিল্ড লেভেলেও কতটা স্কিল লোকজন আছে, বা আপনার ট্রেনিং এ যাবেন, যেটা অন্যান্য ব্যাংক করছে, যে তাদের স্কিল বাড়ানোর জন্য তাদেরকে ট্রেন আপ করছে, নতুন হায়ার করছে এই ক্রাইসিস গুলো থেকে বেরিয়ে আসার জন্য। একটা কথা আছে যে মাছের পছন্দ ধরে মাথা থেকে। এখানে আমি যদি ব্রাঞ্চ ম্যানেজার বা ওই লেভেলের লোকদের আমি দোষ দেই, তাতে ব্যাংকের উন্নতি হবে না। এখানে মেইন সমস্যা আমার উপরের লেভেলে যারা এই লোকগুলাকে গাইড করবে, সেই লেভেলে আমাদের লোকের অভাব। তো আমরা মনে করি যে আমরা নতুন, এই যে দেখেন কেন্দ্রীয় ব্যাংকে একটা আনএনিমাসলি বোর্ড অ্যাপ্রুভ করে আমরা একটা এমডির অ্যাপ্রুভালের জন্য চাইছি। এটা দুনিয়ার কোনো দেশে নাই। এই যে ব্যাংকের এমডি নিয়োগের ক্ষেত্রে মানে কেন্দ্রীয় ব্যাংকের অ্যাপ্রুভাল লাগবে, দেখুন তো ইন্ডিয়াতে আছে নাকি, পাকিস্তানে আছে নাকি, দুনিয়ার কোথাও নাই। ঠিক আছে, ওনারা এগুলিকে আমি বলি রেগুলেটরি ওভার রিচ। এখন ঠিক করা যাবে না, কারণ যতক্ষণ পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার না আসে, কাকে আপনি যাই বুঝাইবেন? এখন কাকে কোথায় পাইবেন ওদেরকে বোঝানোর জন্য? নিয়োগ বাদ দেন, অনেক লোককে ছাঁটাই করতে হবে এই ব্যাংক থেকে, কারণ এখানে ওভার এমপ্লয়রা করে। আমরা যাদেরকে বেতন দিচ্ছি তারা তো ইনকাম করতে পারছে না। একজন ডিপোজিটরের জন্য আপনি কি মেসেজ দিবেন, যে কেন, কোন আশায় সে এখানে টাকাটা রাখবে, ম্যাচিউর হওয়ার পরও আবার সে রিনিউয়াল করবে, অন্য ব্যাংকে যাবে না? কারণ ন্যাশনাল ব্যাংকের কি স্ট্রেংথ আছে যেটা রেগুলেটরি সাপোর্ট পাওয়ার পরে সেটা আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব? ন্যাশনাল ব্যাংকের আমি মনে করি অ্যাসেট বেসড অন্য অনেক ব্যাংক থেকে অনেক ভালো। 2 নাম্বার, ন্যাশনাল ব্যাংকের যদি আমরা ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ দেখেন, সবচেয়ে বেশি বিস্তৃত বাংলাদেশে। ন্যাশনাল ব্যাংকের যে ফরেন এক্সচেঞ্জ রিমিটেন্স আর্নিং দেখেন, তাহলে আমরা হয় 3 নাম্বার বা 4 নাম্বারে এই মুহূর্তে। ন্যাশনাল ব্যাংকের অনেক ভালো সাইড আছে যেগুলি আমরা ব্যবহার করতে পারছি না এই মুহূর্তে, অনলি বিকজ অফ দ্য আমাদের ল্যাক অফ ম্যানেজমেন্ট। রিহল বলেন, মানে ওভারহলিং বলেন, যেটাই আপনি বলতে চান। 2 নাম্বার হলো আমার আশা তো দরকার, কেন্দ্রীয় ব্যাংক বারবার বলছে কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে না। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারও বলছে যে কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে একটা হলো সরকারি আশ্বাস, 2 নাম্বার হলো আমরা যেই এখন ম্যানেজমেন্ট রিস্ট্রাকচার করতেছি, 3 নাম্বার হলো আমরা যে রিকভারি করার জন্য যাদের কাছে টাকাটা আটকা পড়ে গেছে, এই রিকভারি করার জন্য আমরা যেই দৃঢ়তার সাথে আমাদের যেটুকু ম্যানেজমেন্ট আছে এবং বোর্ড যে কাজ করতেছে। 4 নাম্বার হলো আপনার আমানতকারীদের সাথে আমরা যে আস্থা অর্জন করার চেষ্টা করতেছি, এগুলি সবগুলাকে যদি আপনি একত্রে ধরেন, আমি মনে করি যারা আমানত রাখছে এই ব্যাংকে, যারা এই ব্যাংকের মালিক, তারা ওই আস্থাটা ফেরত পাবে এবং ন্যাশনাল ব্যাংকের ওনারাও সাহায্য করবে যেন ভবিষ্যতে ন্যাশনাল ব্যাংক তার পুরানো ইতিহাসের ধারা ধরে আবার পুনরায় বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করতে পারে। একটু জাস্ট জানার জন্য যে আপনাদের যে ক্যাপিটাল শর্টফল আছে, বিভিন্ন ব্যাংক তাদের বন্ড ইস্যু করার জন্য স্টক মার্কেটে যাচ্ছে, যদিও স্টক মার্কেট এখন খুবই উইক অবস্থায় আছে, তারপরও আপনাদের ক্যাপিটাল রিস্ট্রাকচারের কোনো প্ল্যান আছে কিনা, বা এভাবে বন্ড ছেড়ে আপনারা টাকা তুলবেন কিনা? আপনি যদি বন্ড মার্কেট দেখেন, পুঁজিবাজারের অবস্থা দেখেন এখন, তাহলে এই মার্কেটে গেলে কি কেউ কিনবে? এটা প্লাস ন্যাশনাল ব্যাংকের নিজস্ব যেই অবস্থা আমরা কথা বলতেছি,
অতএব আমরা একটু ওয়েট করতেছি বাট 500 কোটি টাকা তো আপনার ক্যাপিটাল শর্টফল ফিল আপ হবে না। আমাদের উপরে আরো 7টা ব্যাংক আছে যাদের ক্যাপিটাল শর্টফল 40,000ও আছে, সরকারি ব্যাংক জনতা ব্যাংকে আছে 45,000 কোটি শর্টফল। বাকি অনেকগুলো ব্যাংক আছে 10,000, জনতা ব্যাংকেরই আছে 52,000 কোটি টাকা, 52,000 কোটি টাকা। তো আমরা হলাম 7 নম্বরে, আমাদের হইলে অ্যাবাউট আই থিঙ্ক 6,500 থেকে 7,000 কোটি টাকা ধরেন। আমি মনে করি এই শর্টফল এটার ভিতরে আবার অনেক দিনই যে বাংলা ব্যাংকের মানে বিভিন্ন কারণে আমাদেরকে জরিমানা করা হয়েছে, এটাই আছে 2,000 কোটি টাকার উপর। এটা আমরা সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে যখন আমরা একটু ক্যাশ ফ্লোটা ভালো করতে পারবো তখন ওনাদের সাথে কথা বলে এগুলি অনেক কিছু হয়তো আমরা মাপ চাইতে পারি ওনাদের কাছে। অনেক ফরেন এক্সচেঞ্জ খাতে আমাদের লস হয়েছে, তারপরে আপনার ওই সিআরআর ক্যাশ ডিপোজিটে রাখার কথা স্বল্পতার কারণে ফাইন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে এনাফ টাকা না জমা এসএলআর ঠিক মতো না করার কারণে ফাইন করা হচ্ছে। আবার এখন তো কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারও অনেক বেশি, যেখানে ছিল 5-6 এখন হলো 10%। তো এগুলি পরে আমি মনে করি কেন্দ্রীয় ব্যাংকের অবস্থা ঠিক মতো বুঝে আমরাও ওনার সাথে নেগোসিয়েট করে কিছু জরিমানা মাফ করার জন্য হয়তো আমরা যেতে পারি, তখন আমাদের কিন্তু অনেক কমে আসবে তখন। কিন্তু প্রথম যে প্রবলেম সেটা হলো আমাদের আমানতকারীদের আস্থা অর্জন করে এখন রিকভারির মাধ্যমে টাকা ফেরত এনে আমরা ব্যাংকের ক্যাশ ফ্লোটা ঠিক করা, এটা হলো প্রথম কাজ। 8 মাসে আপনারা কি রিকভারির কোনো ফিগার বলতে পারেন যে আমরা এই পরিমাণ? আমরা প্রায় 6,000 কোটি টাকা রিকভার করছি। ওকে, রিকভার বলতে 6,000 কোটি টাকা তো আমরা টাকা পান নাই, রিস্যুরিং করি এগুলি রেগুলারাইজ করা হয়েছে, যার উপরে এখন আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। সো এটা একটা ভালো দিক। কিন্তু ওই আবার 6,000 কোটি টাকা থেকে বেশি ওই অনেকে রিড করে এটাকে বন্ধ করে রাখছিল। যে আমরা যখন ওদের লিগ্যাল অ্যাকশন নিতে গেলাম তখন অনেক ক্লায়েন্ট ওই হাইকোর্টে গিয়ে রিড করে এগুলি বন্ধ রাখছিল বিভিন্ন কারণে। এগুলি আবার আস্তে আস্তে আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজার দিয়া এগুলি আমরা ওই রিট স্টেটাকে আমরা এখন অফ করতেছি, মানে যাই বলে স্টেটা বাদ স্টে যেন না রাখে, তখন ওদের সাথে নেগোসিয়েট করে এগুলি আমরা সেটেল করার চেষ্টা করতেছি। সো আমি মনে করি যে এই তিনটা যদি আমানতকারীর আস্থা একটু থাকে, যদি বেশি এখন একটা দেখেন আমাদের কিন্তু 2 মাস আগে মোটামুটি একটা লাইনে আসছিল, কিন্তু সাধারণ নিয়মেই বাংলাদেশে রোজার মাসে এবং ঈদের সময় একটু বেশি উইথড্রয়াল হয়। আবার একইভাবে এখন আরেকটা ঈদ আসতেছে, বেশি উইথড্রয়াল হবে। তো সেজন্য যেটুকু আমরা ভালো করছিলাম ওইটুকু আবার একটু খারাপের দিয়ে গেছে। বাট আমি আশা করি কেন্দ্রীয় ব্যাংকের সাহায্যে আমরা অতি সত্বর এবং আমানতকারী আস্থা অর্জন করতে পারবো, ব্যবসা বাণিজ্য বাড়াতে পারবো, রিকভারি বাড়াতে পারবো। একই সাথে ব্যাংকের যে অপারেটিং এক্সপেন্স খরচ সেটাকে আমরা অলরেডি গত বছরের তুলনায় কত কমিয়েছেন স্যার? আমরা 29% কমাইছি এবং এবারে টার্গেট হলো আরো 20% কমানো, মেবি আরো বেশি কমাইতে পারবো। সো একদিক দিয়ে অপারেটিং এক্সপেন্স যদি আমরা কমাইতে পারি তাহলে আমার যদি অপারেটিং প্রফিট কমও হয় তাহলে আমার জন্য কোনো অসুবিধা হবে না। তো সেজন্য আমরা বিভিন্ন এবং বহুমুখী ব্যবস্থাপনা হাতে নিচ্ছি যাতে করে ব্যাংকের ওভারঅল পজিশন ইনশাল্লাহ আগামী 6 মাসে যেন এমন পর্যায়ে যায় যেখানে আমানতকারী আর তার মানে অনাস্থার ব্যাপারে আর কোনো সন্দিহান হবে না, মানে আস্থায় আনবে ইনশাল্লাহ। স্যার, রেমিটেন্সের ক্ষেত্রে আপনাদের বাইরে বেশ কিছু ব্রাঞ্চ আছে এবং রেমিটেন্সে আপনারা বেশ ভালো পারফর্ম করতেন, সেটা নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা সেটাকে আরো বুস্ট করা? শুনুন, 63টা বা 64টা ব্যাংকের ভিতরে ন্যাশনাল ব্যাংক একসময় 2 নম্বরে ছিল রেমিটেন্স আর্নিং, এখন 3 বা 4-এ আছে। একটা কারণে আমরা 3 বা 4-এ নামছি, সেটা কারণটা হলো অনেক সময় হয়তো টাকা দিতে পারে নাই বিদায় অনেকে আমাদের মাধ্যমে রেমিটেন্সটা করতেছে না। এত তো সত্ত্বেও আমরা কিন্তু 3 বা 4-এ আছি, এখনো টপ রেমিটেন্সের, এখনো টপ 5 জনের ভিতরে আমরা আছি। তো আমরা মনে করি আমাদের রেমিটেন্সের 2টা বেনিফিট, একটা হলো দেশের জন্য ফরেন এক্সচেঞ্জ আনার একটা সুবিধা করা, 2 নম্বর হলো
যারা রেমিটেন্সে আনতেছে তারাও যদি কিছু আমানত থেকে, অনেক সব টাকা তো একদিনে খরচ করো না কেউ। হয়তো আপনার আজকে 20,000 টাকা আসলো, আপনি 10,000 টাকা ব্যাংকে রাখলেন, 10,000 টাকা আপনি ক্যাশ নিয়ে গেলেন। 3 নাম্বার হলো, যত বেশি রেমিটেন্স আমরা আনতে পারবো তত বেশি আমরা লেটার অফ ক্রেডিট ওপেন করতে পারবো বিদেশ থেকে লোকজন যেগুলি ইম্পোর্ট করে সেটার জন্য। তাতে ওইটাও কিন্তু একটা ব্যবসা বাণিজ্য বাড়ানো ব্যাংকের জন্য। তো এই তিনটা একত্র করে আমি মনে করি, আরো যেগুলি বললাম একত্র করে আমি মনে করি আগামী 6 মাসের ভিতরে ব্যাংকের অবস্থা ভালো হবে। এই জন্য কিন্তু কেন্দ্রবিন্দু হইল কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আর একটু সাহায্য সহযোগিতা করতে হবে। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ শ্রোতা ভাই বোনদের, এবং ধন্যবাদ বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের যারা আমানত এবং আমানতকারী এবং যারা ন্যাশনাল ব্যাংকের সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। দর্শক আপনারা দেখলেন যে আসলে ন্যাশনাল ব্যাংকের যারা গ্রাহক তারাও যারা দেখতে চান, জানতে চান ন্যাশনাল ব্যাংক নিয়ে, তারা এটি দেখতে পারেন যে কিভাবে তারা ম্যানেজমেন্ট রিস্ট্রাকচার করে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে অপারেটিং কস্ট কমিয়ে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে, সেটি আজকে আমরা জানলাম। এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।